বন্ধুরা, লাস্ট 10টা লেকচার ধরে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এবং তার অ্যাপ্লিকেশন হিসেবে থার্মোকেমিস্ট্রি এই পার্টটা পড়েছিলাম। আজ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের 11th লেকচার। এই লেকচারে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স স্টার্ট করব। আমরা আজ ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেটর তার এফিসিয়েন্সি নিয়ে 2-4টে কথাবার্তা বলবো এবং সেখান থেকে কেমন করে দুটো ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যথাক্রমে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট আসছে, সেটাকে দেখব। এবং ফাইনালি এই কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্টের ইকুইভ্যালেন্সটাকে নিয়ে আলোচনা করব। আজ আমরা যে ফার্স্ট ল পড়লাম, সেই ফার্স্ট লটা অ্যাকচুয়ালি কি ছিল না, ফার্স্ট ল আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছিলাম। তার মধ্যে একটা স্টেটমেন্ট ছিল যে আইসোলেটেড সিস্টেমের জন্য বা ইউনিভার্সের জন্য টোটাল এনার্জিটা কস্ট, অর্থাৎ এনার্জি কনজারভেশন। তবে এটা দাঁড়াচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ ভেরি ক্লোজ টু কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল টু এ ম্যাক্রোস্কোপিক অর বাল্ক সিস্টেম। এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা দুটো স্টেট ফাংশন ইন্ট্রোডিউস করেছিলাম, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ইউ আর একটা হচ্ছে এনথালপি এইচ। এবং ইউ এবং এইচ এই দুটো নিয়েই বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিল করে। আর দ্য কনসেপ্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হ্যাজ বিন অ্যাপ্লাইড এক্সটেন্সিভলি ইন থার্মোডাইনামিক্স, পার্টিকুলারলি ইন থার্মোকেমিস্ট্রি। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কিন্তু সেই রেসপেক্টে কোনো ভায়োলেশন নেই। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাবসলিউটলি কারেক্ট, সর্বত্রিক এটা ঠিক করে কাজ করে। কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সেটা সেই রেসপেক্টে যদি আমি বলি সেটা কমপ্লিট না মানে বেসিক্যালি হচ্ছে যেমন করে আমরা নিউটনস লজ অফ মোশন যদি বলি, নিউটন লজ অফ মোশনের 3টে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। আমরা সেকেন্ড ল কেন নিয়ে আসছি, তার কারণ এই না যে ফার্স্ট ল এটা ভুল, যে ফার্স্ট ল একা সবটা বলতে পারে না। সেকেন্ড লটাকে নিয়ে এলে বা থার্ড লকে নিয়ে এলে হচ্ছে পুরো জিনিসটা কমপ্লিট হয়। সেই জন্য আমরা এইভাবে বলতে পারি যে অলদো নো প্রসেস ইজ নোন দ্যাট ভায়োলেটস ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, বাট দিস ল হ্যাজ সাম ডিগ্রি অফ ইনসাফিসিয়েন্সি in its content. As for example, first law of thermodynamics says nothing regarding the spontaneity and equilibrium of a process. This is very very important. ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাকে অনেক কিছুই বলে দিতে পারে, কিন্তু কিছু জিনিস বলতে পারে না। যেমন কোন একটা পার্টিকুলার প্রসেসের ডিরেকশনালিটি। আমরা দেখব যে যে ন্যাচারালি অকারিং যে সমস্ত প্রসেসগুলো আছে সেটা একটা ডিরেকশনে স্পন্টেনিয়াসলি ঘটে, কিন্তু অন্য ডিরেকশনটা উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি সেটা আমরা ভাবতেই পারি না। তাহলে এই যে কেন কোন একটা পার্টিকুলার প্রসেসের একটা পার্টিকুলার ডিরেকশন আছে, রিভার্স ডিরেকশনে কেন প্রসেসটা ঘটছে না, অর্থাৎ যে স্পন্টেনিটি ক্রাইটেরিয়া, এবং কোনো একটা স্পন্টেনিয়াস প্রসেস কিন্তু সাফিসিয়েন্ট টাইমে অ্যালাউ করা হয়, সে যে ইকুইলিব্রিয়াম আসে তার যে ক্রাইটেরিয়া, এগুলো সম্বন্ধে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিছুই বলতে পারেন না। It is the second law of thermodynamics, which is a complementary to the first law, can give the thermodynamic criteria for the directionality of a process. That is, it can set the criteria for spontaneity and equilibrium of a process. আমাদের নেক্সট কয়েকটা ক্লাস ধরে আমরা বেসিক্যালি এই স্পন্টেনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটাকেই সার্চ করার চেষ্টা করব। আচ্ছা, এগোনোর আগে আমরা প্রথমে বুঝে নিই যে স্পন্টেনিয়াস প্রসেস বলতে আমরা কি বুঝছি। There are some naturally occurring processes which proceed automatically in a particular direction without the help of any external agency. They are called spontaneous process. তাহলে আমরা দেখছি কি ন্যাচারালি অকারিং যে সমস্ত প্রসেসগুলো ঘটছে সেইগুলো এমনি উইদাউট দ্য হেল্প অফ এনি এক্সটার্নাল এজেন্সি যে কোনো একটা ডিরেকশনে ঘটছে, তার রিভার্স ডিরেকশনটা কিন্তু ঘটাতে গেলে আমাকে এক্সটার্নাল এজেন্সি থেকে কিছু একটা করতে হচ্ছে। কিছু এক্সাম্পল দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। A gas kept in a container fitted with a frictionless piston undergoes expansion automatically. একটা গ্যাসে অটোমেটিক্যালি কিন্তু এক্সপান্ড করে যদি তার পিস্টনটা ফ্রিকশনলেস হয়। Heat flows automatically from higher temperature region to lower temperature region if they are connected by a diathermal boundary. এটা আমরা দেখেছি যে হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিটটা কিন্তু এমনি চলে যায়। Gases and some liquids are mixed automatically even without shaking. যদি আমি নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস যদি পাশাপাশি রেখে দিই তাহলে কিন্তু এমনি মিশে যাবে, বা জল অ্যালকোহল রেখে দিলে আমি শেক করারও দরকার নেই, তবে তারা কিন্তু অটোমেটিক্যালি মিশে গিয়ে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে। অসমোসিস অ্যান্ড ডিফিউশন টেক্স প্লেস অটোমেটিক্যালি। অসমোসিস বা ডিফিউশন ফেনোমেনগুলো কি সেটা আমরা জানি এবং সেটা নিয়ে আমরা পরে খুব ডিটেলে আলোচনা করব। ফ্লুইড ফ্লোজ অটোমেটিক্যালি ফ্রম হায়ার প্রেশার রিজিয়ন টু লোয়ার প্রেশার রিজিয়ন, সেটা আমরা দেখেছি।
Vaporization of a liquid takes place automatically if its temperature is above the boiling point. As for example, আমি যদি 1 atmosphere প্রেসারে পিওর ওয়াটার সেটা 110 ডিগ্রি বা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রাখি, তাহলে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি সে অটোমেটিক্যালি কিন্তু ভেপোরাইজ করে যাচ্ছে। এছাড়া বরফ যদি তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রাখা হয় 1 atmosphere প্রেসার, সে অটোমেটিক্যালি মেল্ট করে যায়। ফ্রিজিং অফ সুপারকুল লিকুইড টেক্স প্লেস অটোমেটিক্যালি আমি -10 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি লিকুইড রেখে দিই, তো সে অটোমেটিক্যালি একটু নাড়িয়ে দিলেই দেখবো যে অটোমেটিক্যালি সে ফ্রিজ করে যাচ্ছে। কনডেন্সেশন অফ সুপারকুল ভেপার টেক্স প্লেস অটোমেটিক্যালি 100 ডিগ্রির নিচে জলীয় বাষ্প করে রেখে 1 atmosphere প্রেসারে যদি রেখে দেওয়া, সে অটোমেটিক্যালি লিকুইফাই করে যায় অর্থাৎ কনডেন্স করে যায়। এ বল হুইচ ড্রপিং its height gradually decreases and finally becomes zero after finite number of drops. মানে আমরা যেটা দেখতে পাবো যে কোন একটা হয়তো রাবারের বল একটা মাটিতে জাস্ট ধাক্কা দেওয়া হয়েছে, সে প্রথমবার যতটা হাইট উঠলো পরের বারে কম, তারপরে আরো কম, আরো কম, আরো কম, আরো কম, কমতে 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 এক সময় পর সেটা থেমে যাচ্ছে। এরকম কখনই ঘটবে না যে একটা বল এমনি এমনি রাখা ছিল সে এমনি এমনি লাফাতে আরম্ভ করলো। আফটার বার্নিং এনার্জি of a body after burning energy of a body or any substance is dissipated spontaneously or automatically. আমরা যখন মারা যাই আমাদের শরীরটাকে পুড়িয়ে দেওয়া হয়, আর আমাদের ভেতরের যে এনার্জিটা আছে সেটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। সেটা স্বাভাবিকভাবেই আমরা দেখেছি বা এমনি রেখে দিলে সেটা বিভিন্ন রকমের জৈব প্রক্রিয়ায় হচ্ছে সেই এনার্জিটা ডিসিপেটেড হয়ে যায়। এগুলো এই যে ঘটনাগুলোকে বলছে এগুলো সবই হচ্ছে ন্যাচারালি অকালে স্পন্টিনিয়াস প্রসেস, এবং খেয়াল করলে এটা বুঝতে পারবো যে প্রসেসগুলো রিভার্সগুলো কিন্তু এমনি এমনি ঘটতে পারছে না। আমরা যখন স্পন্টিনিয়াস প্রসেসগুলোকে অ্যানালাইজ করি আমরা দেখবো যে এই স্পন্টিনিয়াস প্রসেসগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড 3টে ইম্পর্টেন্ট ফিচার্স আছে। প্রথম ইম্পর্টেন্ট ফিচার্সটা হচ্ছে যে স্পন্টিনিয়াস প্রসেসটা তার ইরিভার্সিবল ইন নেচার, অর্থাৎ স্পন্টিনিয়াস প্রসেসগুলো কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কিন্তু ইরিভার্সিবলি করতে পারছে। Spontaneous processes have a definite directional movement, which means these processes proceed along a particular direction, and reverse processes are unthinkable until an external agency is employed. আর একটা গ্যাস এমনি এমনি এক্সপান্ড করবে, কিন্তু কম্প্রেস করাতে গেলে তাকে জোর করে এক্সটার্নাল এজেন্সি দিয়ে ওয়ার্ক করে তাকে কম্প্রেস করতে হয়। হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে এমনি এমনি হিট চলে যাবে, কিন্তু লো টেম্পারেচার হাই টেম্পারেচার বডিতে হিট নিয়ে যেতে গেলে এরা রেফ্রিজারেটর বা হিট পাম্প টাইপের কোনো একটা সিস্টেম তৈরি করতে হবে, যার জন্য আমাকে এক্সটার্নাল এজেন্সি দিয়ে কিছু ওয়ার্ক করতে হবে। এবার আমরা দেখেছি if sufficient time is allowed then equilibrium will be established and then the process seems to be stopped. এবং যে কোনো একটা ন্যাচারালি অকারিং প্রসেসে যদি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করা হয় তাহলে একটা সময়ের পরে দেখি যে ইকুইলিব্রিয়াম এসেছে, যখন অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখে মনে হয় যে প্রসেসটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি হলো, তো স্পন্টিনিয়াস প্রসেসের 3টে ইম্পর্টেন্ট ফিচার। 1 নম্বর হচ্ছে স্পন্টিনিয়াস প্রসেসটা হচ্ছে ইরিভার্সিবল ইন নেচার। 2 নম্বর হচ্ছে স্পন্টিনিয়াস প্রসেসের একটা পার্টিকুলার ডিরেকশন আছে যেদিকে প্রসেসটা অটোমেটিক্যালি ঘটে, তার রিভার্স প্রসেসটা ঘটবে না যদি না এক্সটার্নাল এজেন্সি থেকে কোনো ওয়ার্ক করা হয়। আর থার্ড হচ্ছে প্রত্যেকটা স্পন্টিনিয়াস প্রসেসের একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে ইফ সাফিসিয়েন্ট টাইম ইজ অ্যালাউড দেখবো এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। এবারে আমরা কাছে একটু বোঝার চেষ্টা করি যে একটা পার্টিকুলার প্রসেস কেন একটা পার্টিকুলার ডিরেকশনে ঘটছে, অন্য ডিরেকশনটা কেন ঘটছে না, অর্থাৎ স্পন্টিনিয়াস প্রসেসটা ঘটার ক্রাইটেরিয়াটা কি। আমরা একটার পর একটা কারণ খোঁজার চেষ্টা করছি। প্রথমে লোকে ভাবলো যে স্পন্টিনিটি ক্রাইটেরিয়াটা কি এরকম হতে পারে, ইজ ইট দ্য টোটাল ইন্টারনাল অফ দ্য ইউনিভার্স সিস্টেমটা সারাউন্ডিং দ্যাট ক্যান এক্সপ্লেন হোয়েদার দিস প্রসেস ইজ স্পন্টিনিয়াস অর নট। অর্থাৎ ইউনিভার্স অ্যান্ড ইন্টারনাল এনার্জি মানে সিস্টেম সারাউন্ডিং দুটো মিলে কি টোটাল ইন্টারনাল এনার্জি, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কেন একটা পার্টিকুলার প্রসেস একটা পার্টিকুলার ডিরেকশনে ঘটছে অন্যদিকে নয়। আচ্ছা, এটা হতে পারে না, কেননা যে আমরা যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখি সেখানে তো বলাই হচ্ছে ইউনিভার্সের টোটাল ইন্টারনাল এনার্জিটা কনস্ট্যান্ট। তার মানে কোন একটা পার্টিকুলার প্রসেস ঘটলো কি ঘটলো না, বা কোন একটা ডিরেকশনে সে গেল না অন্য ডিরেকশনটাকে গেল না, যাই হোক না কেন তার জন্য কিন্তু টোটাল ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স সেটা সবসময় বলে দেয়। সেই জন্য টোটাল ইন্টারনাল এনার্জি অফ দ্য ইউনিভার্স সেটা দিয়ে কিন্তু আমি স্পন্টিনিটি বা ডিরেকশন দিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি কনজারভেশন অফ এনার্জি নিয়ে কথাবার্তা বলে। কনজারভেশন এনার্জিটা সর্বত্রই অ্যাপ্লিকেবল, তার জন্য একটা পার্টিকুলার প্রসেস স্পন্টিনিয়াস হতে হবে কি হবে না, বা কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে ঘটতে হবে কি হবে না, তার উপরে কিন্তু এর কোনো ডিপেন্ডেন্স নেই। নেক্সট যেটা ভাবা হলো সেটা হলো এই যে ইজ ইট দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম দ্যাট ক্যান এক্সপ্লেন দ্য স্পন্টিনিটি অফ এ প্রসেস। এটা কি একটা সিস্টেমের ইন্টারনাল যা দিয়ে আমি স্পন্টিনিটির কথা বলতে পারি। এরকম এখন অনেক প্রসেস দেখতে পাওয়া যাচ্ছে যেক্ষেত্রে দেখতে পাবো যে ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম সেটা কমে যাচ্ছে বলে
সেই ডিরেকশনে প্রসেসটা ঘটছে, অন্য ডিরেকশনে যেখানে ইন্টারনাল এনার্জি বেড়ে যায় সেখানে প্রসেসটা ঘটে না, কিন্তু এটা সবসময় সত্যি না। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি কতগুলো এক্সাম্পল দিই যেখানে দেখবো এর কাউন্টার এক্সাম্পল আছে। কাউন্টার এক্সাম্পল আছে মানে ধরা যাক যে আমরা জানি যে যদি আমি একটা টেম্পারেচার যখন বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে জাস্ট লিকুইডটা ভেপোরাইজ করে গেল, মানে জলটা সেটা ভেপোরাইজ করে গেল, কিন্তু যে এনার্জি কন্টেন্ট অর্থাৎ ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেমটা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, হ্যাঁ, আর সকাল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্প, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের তুলনায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলীয় বাষ্পের যে ইন্টারনাল এনার্জি কন্টেন্ট সেটা কিন্তু বেশি। হ্যাঁ, তবু আমি দেখতে পাচ্ছি যে প্রসেসটা স্পন্টিনিয়াসলি ঘটলো। আবার উল্টো দিকে যখন আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জাস্ট নিচে নেমে চলে যাচ্ছি, অর্থাৎ হিট যখন এক্সট্রাক্ট করছে অর্থাৎ সিস্টেমের ইন্টারনাল এনার্জিটা কমে যাচ্ছে, তখনও দেখতে পাচ্ছি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জাস্ট নিচে নেমে গেলে কিন্তু ভেপারটা লিকুইফাই করে গেল। তার মানে এটা বোঝা যাচ্ছে যে যে ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম বেড়ে গেছে তবু প্রসেসটা কিন্তু স্পন্টিনিয়াসলি করতে পারে। আবার উল্টো দিকে ইন্টারনাল এনার্জিটা কমে যাচ্ছে তবু সেই প্রসেসটা নাও করতে পারে। আচ্ছা, তারপর যখন আমরা এনথালপি নিয়ে এলো, এনথালপি নিয়ে কথাবার্তা বললাম, তারপরে লোকে ভাবলো যে স্পন্টিনিটি ক্রাইটেরিয়াটা কি এরকম, ইজ ইট দ্য এনথালপি অফ দ্য সিস্টেম দ্যাট ক্যান এক্সপ্লেন দ্য স্পন্টিনিটি অফ এ প্রসেস। মানে এই যে দুটো প্রসেসেই আমি জাস্ট একটু অন্যরকম ভাবে বলি, ধরা যাক কোন একটা এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা ইজ নেগেটিভ, অর্থাৎ ধরা যাক কোনো একটা কেমিক্যাল রিয়াকশন যদি কনসিডার করা হয়, তা রিয়াকশন থেকে প্রোডাক্ট যখন যাচ্ছে প্রোডাক্টটা যদি বেশি স্টেবল হয় তখন ডেল্টা ইজ নেগেটিভ হয়, প্রসেসটা এক্সোথার্মিক হয়। এবং এক্সপেক্ট করতে পারি যে রিয়াকশন থেকে প্রোডাক্টে গেলে যে যেহেতু প্রোডাক্টটা স্টেবল হচ্ছে, অর্থাৎ সেই প্রসেসটা স্পন্টিনিয়াসলি ঘটবে। তার মানে এটা দাঁড়াচ্ছে এক্সোথার্মিক প্রসেসগুলো সবসময় স্পন্টিনিয়াসলি ঘটবে, আর এন্ডোথার্মিক রিয়াকশন যদি হয় তাহলে রিয়াকশন থেকে প্রোডাক্টে যখন আমি যাচ্ছি প্রোডাক্টটা লেস স্টেবল হচ্ছে, সেই প্রসেসটা ঘটবে না। কিন্তু আমরা প্রচুর এক্সাম্পল জানি, মানে প্রচুর এন্ডোথার্মিক রিয়াকশন থাকে যেটা স্পন্টিনিয়াসলি ঘটে, আবার প্রচুর রিয়াকশন যেগুলো ঘটলে এক্সোথার্মিক হতে পারতো কিন্তু সেই প্রসেসটা ঘটছেই না। এবার কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে এই যে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক সেটা ডেল্টা এইচটা নেগেটিভ না পজিটিভ সেটা দিয়ে বুঝবো, আর কনস্ট্যান্ট ভলিউমে ডেল্টা ইউটা যেটা নেগেটিভ না পজিটিভ সেই মতো করে আমরা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক বলবো। অর্থাৎ এই যে সেকেন্ড এবং থার্ড এই দুটো পয়েন্টের ক্ষেত্রে আমি এটা বুঝতে পারছি যে যদি ইন্টারনাল এনার্জি অর এনথালপি অফ দ্য সিস্টেম ডিক্রিজ করা, অর্থাৎ প্রসেসটা স্পন্টিনিয়াস, প্রসেসটা এক্সোথার্মিক হয় তবেই প্রসেসটা স্পন্টিনিয়াস হবে, এটা কিন্তু নয়। অনেক প্রসেস আছে যেগুলো ঘটলে এক্সোথার্মিক হতো কিন্তু প্রসেসটা ঘটছে না, আর অনেক প্রসেস আছে যেগুলো এন্ডোথার্মিক কিন্তু স্পন্টিনিয়াসলি ঘটছে। আচ্ছা, নেক্সট যেটা ভাবা হলো সেটা হচ্ছে যে যে আমরা যখন ইন্টারনাল এনার্জি বা এনথালপি নিয়ে কথাবার্তা বলছি তখন তো কাইনেটিক এনার্জি তার সঙ্গে সঙ্গে পোটেনশিয়াল যে দুটো পার্টি আছে, সেখানে মানুষ নেক্সট যেটা ভাবতে পারলে যে ইজ ইট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম দ্যাট ক্যান এক্সপ্লেন দ্য স্পন্টিনিটি অফ এ প্রসেস। মানে তখন আর কাইনেটিক এনার্জি পার্টটাকে বাদ দিয়ে শুধু পোটেনশিয়াল এনার্জি পার্টটা দিয়ে কি স্পন্টিনিটি অফ ইকুইলিব্রিয়ামটাকে বোঝা যায়? আমরা যখন কোনো একটা মেকানিক্যাল প্রসেস নিয়ে কথাবার্তা বলি, হ্যাঁ, সেখানে আমরা দেখি যে এই যে কোনো একটা বডি উপর থেকে নিচের দিকে আসে, মানে হাইট, একটা বল যখন ড্রপ করে দেওয়া হয় তখন আমি দেখতে পাচ্ছি প্রথমবার যে হাইটে গেল অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা যত হলো পরের বারে হাইটটা কমে যাচ্ছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা কমে যাচ্ছে। এবং সত্যি এবং অ্যাট্রাকশন যদি হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কমে যায়, সেটা স্পন্টিনিয়াসলি হয়। মানে আমি মেকানিক্যাল প্রসেসের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম কমে যায় বলে প্রসেসটা স্পন্টিনিয়াস হয়। এটাও কিন্তু সবসময় সত্যি নয়, তার কাউন্টার এক্সাম্পল আছে। যেমন আমরা পরবর্তীকালে দেখব যে সকল মানে একটা এক্সাম্পল দিলে পরিষ্কার বোঝা যাবে। যেমন আমি বলছি যে যখন জল থেকে জলীয় বাষ্প হচ্ছে বা বরফ থেকে জল হচ্ছে, এই দুটো পার্টিকুলার কেসে কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। মানে সলিডের ক্ষেত্রে যতটা ফোর্স অফ অ্যাট্রাকশন, লিকুইডের অ্যাট্রাকশনটা কমে গেলে অ্যাট্রাকশনটা আরও কমে গেল, আর অ্যাট্রাকশন কমে যাওয়া মানে বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জিটা বাড়ছে, স্টিল প্রসেসগুলো কিন্তু স্পন্টিনিয়াসলি ঘটতে পারে, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম কমে গেলে তবে প্রসেসটা স্পন্টিনিয়াস হবে, এটাও সত্যি নয়। তাহলে অ্যাকচুয়ালি স্পন্টিনিটি ক্রাইটেরিয়াটা কি, মানে কি দেখে আমি বুঝবো একটা পার্টিকুলার প্রসেস স্পন্টিনিয়াস কি স্পন্টিনিয়াস নয়? আমরা এর আগে চারটে জাস্ট কারণ বলার চেষ্টা করলাম। প্রথম যেটা বললাম যে ইন্টারনাল এনার্জি অফ দ্য ইউনিভার্স, সেখান থেকে বলতে পারি কিনা।
সেকেন্ডলি আমরা বললাম ইন্টারনাল অফ দ্য সিস্টেম, সেটা দিয়ে বলতে পারি কিনা। থার্ড আমরা বললাম এনথালপি অফ দ্য সিস্টেম কমে যাচ্ছে, সেখান থেকে স্পন্টিনিটি বলতে পারি কিনা। ফোর্থলি আমরা বললাম যে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম কমে যাচ্ছে, সেখান থেকে স্পন্টিনিটি বলতে পারি কিনা। প্রত্যেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব কাউন্টার এক্সাম্পল আছে। কাউন্টার এক্সাম্পল আছে মানেই হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে সোল ক্রাইটেরিয়া হতে পারে না। ক্রিটিক্যাল অবজারভেশন শোজ দ্যাট in every spontaneous process, energy is actually dissipated or dispersed from smaller object to a larger object, but the reverse of this process does not take place automatically. তো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমরা ন্যাচারালি অকারিং স্পন্টিনিয়াস যে সমস্ত প্রসেসগুলো দেখি তার ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাই যে একটা বড় বডি থেকে ছোট বডি থেকে বড় বডিতে যখন এনার্জিটা চলে যাচ্ছে তখন সেটা স্পন্টিনিয়াস, কিন্তু তার রিভার্সটা সহজে ঘটতে পারছে না। কতগুলো এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যেমন ধরা যাক আমরা যখন একটা বলকে যখন ধাক্কা দিলাম, প্রথম পাশে যতটা হাইট উঠলো, পরের বারে হাইট আস্তে 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 কমে যাচ্ছে। কেন? কারণ বলটা যখনই মেজের সঙ্গে ধাক্কা দিচ্ছে তখন তার ভেতরের যে ছোট্ট বলের মধ্যে যে এনার্জিটা কেন্দ্রীভূত হয়েছিল সেই এনার্জিটা বড় বডির মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা ন্যাচারালি আকারে এবং সেটা সে পছন্দ করছে। যেমন আমরা যেটা বললাম, মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন পোড়ানো হলো বা কবর দেওয়া হলো, তার মধ্যে যে কেন্দ্রীভূত এনার্জিগুলো সেই এনার্জিটা বেসিক্যালি যেটা হচ্ছে যে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে অথবা মহাবিশ্বে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে একটা ছোট জায়গার মধ্যে কেন্দ্রীভূত এনার্জিটা বড় জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা পছন্দ করছে, কিন্তু রিভার্সটা কোনো রকমভাবেই হচ্ছে না। মানে এরকম হতে পারবে না যে এই সমস্ত পঞ্চভূতে বিলীন হয়ে যায় এনার্জি ছিল সেটা বডির মধ্যে ঢুকে গিয়ে আমি হঠাৎ করে বেঁচে ঘুরলাম, সেটা কিন্তু হবে না। বা কোনো একটা পার্টিকুলার লেসে কাঁচের কোনো একটা সাবস্টেন্স সেটা হাত থেকে পড়ে গেল, সেটা ভেঙে গেল, এটা ন্যাচারালি হচ্ছে, কিন্তু জাস্ট এগুলো হঠাৎ করে নিজে থেকে জুড়ে গিয়ে আবার ইনট্যাক্ট বডিটা তৈরি হয়ে গেল, সেটা কিন্তু কখনো হবে না। বা জল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়েছে বা দুটো গ্যাস পাশাপাশি রেখে রেখে তারা পুরো মিশে যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা সে পছন্দ করছে, কিন্তু একটা মিশে যাওয়া গ্যাস সে অটোমেটিক্যালি আলাদা হয়ে গেল। হ্যাঁ, বা জল আর চিনি মিশে গেছে, হ্যাঁ, মানে আমি যদি টেম্পারেচার চেঞ্জ না করি তাহলে অটোমেটিক্যালি চিনিটা নিচে থিতিয়ে পড়লে জলটা উপরে আলাদা করে হয়ে গেলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারছে না। আর মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি তাহলে দেখবো যে ইন এ ন্যাচারালি অকারিং অর স্পন্টেনিয়াস প্রসেস র্যান্ডমনেস অর ডিজর্ডারনেস অফ দ্য ইউনিভার্স ইনক্রিজেস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে মাইক্রোস্কোপিক বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় তাহলে দেখতে পাবো যে কোনো একটা ন্যাচারালি অকারিং বা স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে র্যান্ডমনেস আর ডিজর্ডারনেস অফ দ্য ইউনিভার্স এটা ইনক্রিজ করছে। এবং আমরা পরবর্তীকালে সেটা আমাদের 2-3টে ক্লাস তার জন্য ওয়েট করতে হবে, সেটা দেখবো যে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এই যে র্যান্ডমনেস বা ডিজর্ডারনেস সেটাকে কোয়ান্টিটেটিভলি এক্সপ্রেস করা একটা স্টেট ফাংশন দিয়ে, যে স্টেট ফাংশনটাকে বলা হয় এনট্রপি, এবং সেটা এস দিয়ে এক্সপ্রেস করা হয়। সেই জন্য আলটিমেটলি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই যে ইন এ ন্যাচারালি অকারিং স্পন্টেনিয়াস প্রসেস এনট্রপি অফ দ্য ইউনিভার্স, দ্যাট ইজ র্যান্ডমনেস অফ দ্য ইউনিভার্স অলওয়েজ ইনক্রিজেস. If sufficient time is allowed, then any spontaneous process is attained at equilibrium where entropy of the universe attains its maximum limiting value. This is most popular statement of second law of thermodynamics. সেটা আমরা এটা কিভাবে এলো 2-3টে ক্লাসের পরে আমরা খুব ভালো করে বলবো। তাহলে কি দাঁড়াচ্ছে যে কোনো একটা ন্যাচারালি অকারিং স্পন্টেনিয়াস প্রসেস আমরা অ্যাকচুয়ালি যেটা করলাম সেটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেসের কারণটা বা ডিরেকশনালিটির কারণটা আমরা সার্চ করার চেষ্টা করলাম। সেখান থেকে আলটিমেটলি যে জায়গায় আমরা পৌঁছাচ্ছি সেটা হচ্ছে এই যে কোনো একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য যদি মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে র্যান্ডমনেস বা chaosness অফ দ্য ইউনিভার্স অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে, এবং সেই র্যান্ডমনেসটাকে যখন ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে তখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে। আর এই যে র্যান্ডমনেস বা chaosness সেটাকেই বেসিক্যালি এনট্রপি দিয়ে এক্সপ্রেস করা হয়। সেই জন্য আমরা যেটা বললাম সেটা হচ্ছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেটা হচ্ছে এই in a naturally occurring spontaneous process, entropy of the universe always increases. If sufficient time is allowed, then any spontaneous process is attained at equilibrium where entropy of the universe attains its maximum limiting value. আচ্ছা, সেটাকে জাস্ট এখানে আমি সিম্বলিক্যালি দেখাচ্ছি যে এনট্রপি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম, আসলে ইউনিভার্স অ্যাকচুয়ালি একটা আইসোলেটেড সিস্টেম, সেটা কিন্তু বলা হচ্ছে যে এনট্রপি of an isolated system or the universe always increases in a spontaneous process and it attains a maximum limiting value when equilibrium is established. অর্থাৎ ডেল্টা এস ইউনিভার্স যেটা ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা সারাউন্ডিং গ্রেটার দেন যেটা স্পন্টেনিয়াস প্রসেস আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ এনট্রপি বেড়ে 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 ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো যখন তখন ডেল্টা এসটা জিরো, তখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে গেছে।
আচ্ছা, এখানে একটা কথা বলি যে although this is the most popular statement of second law of thermodynamics, but this is not most primitive. It was It was started from a different perspective, the limit of efficiency of an engine. Before going into the formal statement, let us discuss about engine, heat pump and refrigerator. তাহলে এই পরের পার্টটা একটু আমরা ভালো করে আলোচনা করতে চাইছি যে আমরা প্রথমেই মোস্ট পপুলার স্টেটমেন্টটাকে বলে ফেললাম, কিন্তু এই পপুলার স্টেটমেন্টটা 1860 যে ক্লসিয়াস দিয়েছিলেন, তার অনেক আগেই কিন্তু এই ইঞ্জিনের এফিসিয়েন্সি, তার লিমিট, এই নিয়ে কথাবার্তা বলতে গিয়ে কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আছে। আমরা যখন মানে থার্মোডাইনামিক্সের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে যে এই যে চারটে লজ অফ থার্মোডাইনামিক্স আছে, সেগুলো কনসেপচুয়ালি প্রথমে জিরো ল, তারপর ফার্স্ট ল, তারপর সেকেন্ড ল, তারপর থার্ড ল, কিন্তু হিস্টোরিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু প্রথম এসেছিল 1822-23-তে বিজ্ঞানী কার্নো, যখন কার্নো ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলছিলেন এবং সেখান থেকে যে এফিসিয়েন্সির কনসেপ্ট, এফিসিয়েন্সির তিনি লিমিট বলছিলেন আর কি, সেখান থেকে তিনি কার্নোস থিওরেম দেন। যে কার্নোস থিওরেমই আলটিমেটলি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স দেয়। তো আমরা ওই রকমভাবে পড়বো না, আমরা জাস্ট প্রথমে ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলবো, তার এফিসিয়েন্সির লিমিটটা বোঝার চেষ্টা করব। আমরা হিট পাম্প, রেফ্রিজারেটর নিয়ে কথাবার্তা বলবো, তার কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সের লিমিটটাকে বোঝার চেষ্টা করব। সেইখান থেকে আমরা যথাক্রমে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্টকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে ইঞ্জিন নিয়ে কিছু কথাবার্তা বলি, তার এফিসিয়েন্সি নিয়ে দু চারটা কথাবার্তা আমরা বলতে চাইছি। আচ্ছা, ইঞ্জিন কি? An engine is a mechanical device which operates in a cycle and can transform some heat into work. তাহলে প্রথমেই বুঝে নিতে হচ্ছে ইঞ্জিন কিন্তু একটা মেশিন। মেশিন কি না, মেশিন সবসময় একটা মেকানিক্যাল ডিভাইস, যেটা একটা সাইকেলে কাজ করে। আমরা বলি না একটা মানুষ মেশিনের মতো কাজ করছে, মানে তার আজীব যেন ক্লান্তি নেই, একটা কাজে বারবার বারবার বারবার, মানে একই কাজ বারবার করার জন্য আমরা মেশিন ইউজ করি। তাহলে যে একই কাজ বারবার বারবার করতে পারে, হ্যাঁ, তাকে অবশ্যই সাইক্লিক প্রসেসে কাজ করতে হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে মেশিন সেটা একটা মেকানিক্যাল ডিভাইস উইচ অপারেশন সাইকেল। ইঞ্জিন হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ মেশিন দ্যাট ক্যান ট্রান্সফর্ম সাব হিট ইনটু ওয়ার্ক। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে কিছুটা হিট নেবে, তারপরে একটা ফ্যাকশনকে সে ওয়ার্কে কনভার্ট করতে পারবে। আর একটা ইঞ্জিনকে আমরা স্কেমাটিক্যালি এইরকমভাবে এক্সপ্রেস করছি। তাহলে একটা ইঞ্জিনের মধ্যে স্কেমাটিক্যালি কি কি থাকে একটু বোঝার চেষ্টা করে নিই। যে প্রথমেই থাকবে একটা দুটো হিট রিজার্ভার থাকবে। একটা হচ্ছে হাই টেম্পারেচার হিট রিজার্ভার HTR আর টেম্পারেচার T2, আর একটা লো টেম্পারেচার হিট রিজার্ভার সেটা হচ্ছে LTR আর টেম্পারেচার T1। ইঞ্জিনের রেসপেক্টে এইটাকে বলা হবে সোর্স আর এটাকে বলা হবে সিঙ্ক। সাডেনলি সোর্সের টেম্পারেচার বেশি, সিঙ্কের টেম্পারেচারটা কম। আচ্ছা, এবারে এই দুটো হিট রিজার্ভারের মধ্যে আমি একটা ইঞ্জিন কানেক্ট করছি, যে ইঞ্জিনটা সে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট লেছে কিউটি অ্যামাউন্টে হিট নেবে, লো টেম্পারেচার রিজার্ভারে কিছুটা হিট ছেড়ে দেবে, লেছে Q1 অ্যামাউন্ট হিট ছেড়ে দেবে, আর যে ডিফারেন্স অ্যামাউন্ট যেটা Q2 - Q1 সেটা সে ওয়ার্ক হিসেবে প্রডিউস করবে। তারপর একটা ইঞ্জিনকে যখন আমি স্কেমাটিক্যালি এক্সপ্রেস করবো, আমাকে দুটো হিট রিজার্ভার নিতে হবে, একটা হাই টেম্পারেচার হিট রিজার্ভার, একটা লো টেম্পারেচার হিট রিজার্ভার। হাই টেম্পারেচার রিজার্ভারটা এখানে সোর্সের কাজ করবে, অর্থাৎ সেই বেসিক্যালি হিটটাকে দেবে, আর লো টেম্পারেচার রিজার্ভারটা সিঙ্কের কাজ করবে। একটা ইঞ্জিন সে হাই টেম্পারেচার বডি থেকে কিছুটা হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কিছুটা হিট নিয়ে লো টেম্পারেচার হিট রিজার্ভারে ছাড়বে এবং ডিফারেন্স অ্যামাউন্টটা সে ওয়ার্ক হিসেবে প্রডিউস করবে। আর এখানে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেহেতু ডি ইকুয়াল টু ডি কাট কিউ প্লাস ডি কাট ডব্লিউ, আর একটা ইঞ্জিন সাইক্লিক প্রসেসে যেহেতু কাজ করছে, তাহলে সাইক্লিক প্রসেসে এই ডিউটা হচ্ছে জিরো হয়ে গেল। তার মানে এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট ডব্লিউ ইকুয়াল টু মাইনাস অফ সাইক্লিক ইন্টিগ্রাল ডি কাট কিউ, অর্থাৎ ম্যাগনিটিউডের রেসপেক্টে দেখতে গেলে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ, অর্থাৎ হিটের চেঞ্জ ইকুয়াল টু ওয়ার্কের চেঞ্জ হতে হবে কোনো একটা সাইক্লিক প্রসেসে। আর এই পার্টিকুলার প্রসেসে যেহেতু একটা জায়গা থেকে হিট ঢুকলো একটা জায়গায় হিট বেরোলো, মানে হিটের চেঞ্জটা যেহেতু Q2 - Q1, সবসময় ওয়ার্কটা হয়ে যাবে Q2 - Q1। তো এইটাকে একটু খেয়াল রেখে সবসময় করতে হবে। অর্থাৎ আমি যদি জাস্ট কতখানি হিট হাই টেম্পারেচার রিজার্ভার থেকে নেওয়া হলো এবং লো টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট ছাড়া হচ্ছে এইটুকু জানি, তাহলে সেইখান থেকে ওয়ার্কটা কতটা হবে সেটা কিন্তু আমি সবসময় ঠিক করে বলে দিতে পারবো, এবং সেটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকেই চলে আসছে। আচ্ছা, এবারে এই যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনের এফিসিয়েন্সি আমাকে ডিফাইন করতে হবে। আচ্ছা, আমি এই যে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 অ্যামাউন্টের হিট নিলাম, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট ছেড়ে দিলাম এবং তার ডিফারেন্স অ্যামাউন্টটাকে ওয়ার্ক করলাম, ডিফারেন্স অ্যামাউন্টটা ওয়ার্ক হলো। তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ডিফাইন করা হচ্ছে এইরকমভাবে, এফিসিয়েন্সি অফ অ্যান ইঞ্জিন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ নেট ওয়ার্ক ডান ফর দ্য সাইকেল ডিভাইডেড বাই হিট অ্যাবজর্বড ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার। তাহলে নেট ওয়ার্কটাকে তুমি ডব্লিউ দিয়ে এক্সপ্রেস করি। আচ্ছা, আমি সবসময় এখানে থ্রু আউট মানে প্রথম 2-3টে লেকচারে আমরা সবসময় মড দিয়ে এক্সপ্রেস করব, যাতে করে আমি অ্যালজেব্রিক ইকুয়েশনের মতো করে ইউজ করতে পারি। সাইন কনভেনশনটা আমরা এখানে কিন্তু মানছি না, বা মানে মানলে ব্যাপারটা একটুখানি কমপ্লিকেটেড দেখতে লাগবে বলে আমি এদিকে যাচ্ছি না।
তাহলে এবারে এই যে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই কিউ টু, আচ্ছা ওয়ার্ক ডান যেটা সেটা বেসিক্যালি কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এফিসিয়েন্সি অফ অ্যান ইঞ্জিন সবসময় আমি ডিফাইন করতে পারবো নেট ওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব ফ্রম দ্য হাই টেম্পারেচার রিজার্ভার, অর্থাৎ কিউ টু মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু। আচ্ছা এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমরা বোঝার চেষ্টা করছি যে যে বেস্ট পসিবল ইঞ্জিন কি হতে পারে। মানে বেস্ট পসিবল ইঞ্জিন মানে বেসিক্যালি হচ্ছে যে কোন একটা পার্টিকুলার ইঞ্জিনের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কি হতে পারে। তাহলে প্রথমেই যে অটোমেটিক চয়েসটা চলে আসে সেটা হচ্ছে এই যে দ্য বেস্ট ইঞ্জিন মে বি ওয়ান দ্যাট ক্যান গিভ এ নন জিরো অ্যামাউন্ট ওয়ার্ক আউট অফ নাথিং, দ্যাট ইজ উইদাউট টেকিং এনি হিট। তার মানে বেসিক্যালি আমি এমন একটা ইঞ্জিনের কল্পনা করছি যে ইঞ্জিনটা হাই টেম্পারেচার থেকে কোনো হিটেই নেবে না, কিন্তু সে নন জিরো অ্যামাউন্টের ওয়ার্ক দেবে, সেই ইঞ্জিন হতে পারতো বেস্ট ইঞ্জিন। কিন্তু এই টাইপের ইঞ্জিনকে বলা হবে যে পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। আমরা অলরেডি দেখিয়েছিলাম ইট ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হুইচ ডিসকাস দ্য পসিবিলিটি অফ এক্সিস্টেন্স অফ পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড। অর্থাৎ হাই টেম্পারেচার বডি থেকে আমি কোনো হিট নেব না কিন্তু নন জিরো অ্যামাউন্ট ওয়ার্ক হবে, এরকম ইঞ্জিন কিন্তু কোনো রকমভাবে পাওয়া যায় না, অর্থাৎ পারপিচুয়াল মেশিন অফ ফার্স্ট কাইন্ড সেটা এক্সিস্ট করতে পারে না, যেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বুঝে নিয়েছি। আর সেকেন্ড যে বেস্ট পসিবল ইঞ্জিনটা হতে পারতো সেটা হচ্ছে এই যতখানি হিট নেবে তার থেকে বেশি পরিমাণ ওয়ার্ক দেবে। Then we can think of an engine that can give greater amount of work than the amount of heat actually absorbed from the high temperature reservoir. এটাও কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে অ্যালাউড নয়, কারণ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে আমি দেখেছিলাম যে অ্যাকচুয়ালি কতখানি হিট নেবে। মানে আমি সেইভাবে যদি বলি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে অ্যাটমোস্ট যেটা হতে পারতো, মানে যেহেতু ডব্লিউটা সবসময় কিউ টু মাইনাস কিউ ওয়ান, অ্যাটমোস্ট যেটা হতে পারতো যে কিউ ওয়ানটা হয়তো জিরো হয়ে গেল, ডব্লিউ ইকুয়াল টু কিউ টু হয়ে গেল, কিন্তু কোনো রকমভাবে ডব্লিউটা এই কিউ টুর থেকে বেশি হতেই পারবে না, সেটা ফার্স্ট লাই বলছে এটা সম্ভব না। তাহলে নেক্সট আমি বেস্ট পসিবল ইঞ্জিনের কথা বলতে পারি যেটা বেসিক্যালি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে অ্যালাউড, সেটা হচ্ছে এই ডব্লিউ ইকুয়াল টু কিউ, তো অর্থাৎ এফিসিয়েন্সিটা ওয়ান হয়ে যাওয়া। মানে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এই কিউ ওয়ান অর্থাৎ এই সিঙ্কে যে হিটটাকে ছাড়ছে এটা জিরো হতে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে কোথাও কোনো কিন্তু অসুবিধে নেই। দেন উই ক্যান ড্রিম ফর অ্যান ইঞ্জিন দ্যাট ক্যান ট্রান্সফর্ম দ্য হিট ইন্টু ওয়ার্ক কমপ্লিটলি, দ্যাট ইজ অ্যান ইঞ্জিন উইথ এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ান। এটা ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে অ্যালাউড, but experiments show that this is again impossible. Many attempts were made to construct an engine with efficiency 1, but no one has ever been successful. অর্থাৎ আমি জাস্ট কোনো হিট নেব না, ওয়ার্ক দেব, অর্থাৎ এফিসিয়েন্সি ইনফিনিটি, এরকম কোনো ইঞ্জিন ভাবতে পারি না। ফার্স্ট লাই বলছে সেটা সম্ভব নয়। যতখানি হিট নেব তার থেকে বেশি ওয়ার্ক দেবো, অর্থাৎ এফিসিয়েন্সি একের থেকে বেশি হবে, সেটাও ফার্স্ট লা বলছে সম্ভব নয়। ফার্স্ট ল অ্যাটমোস্ট এইটুকু বলতে পারে যে যতখানি হিট নেবো পুরোটা ওয়ার্কে কনভার্ট করব, এটা ফার্স্ট ল দিয়ে অ্যালাউড। কিন্তু যখন সত্যি সত্যি এটা হয় কিনা তার জন্য লোকে প্রচুর ইঞ্জিন, মোস্ট এফিসিয়েন্ট ইঞ্জিন বানিয়ে তার এফিসিয়েন্সি ক্যালকুলেট করলো বা এফিসিয়েন্সি মেজার করার চেষ্টা করলো, তারা দেখতে পেলো যে কখনই এরকম কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব হচ্ছে না যার ক্ষেত্রে এফিসিয়েন্সি ওয়ান হতে পারছে বা কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হতে পারছে। সেইখান থেকে আলটিমেটলি যে কনক্লুশন আমরা পৌঁছালাম সেটাই হচ্ছে কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেটা কি বলছে? It is impossible to construct a mechanical device which operates in a cycle and which has its only effect to take some heat from high temperature reservoir and transform this heat into work completely. That is, no heat is released to low temperature reservoir. তার মানে এটা দাঁড়াচ্ছে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে আমি লো টেম্পারেচার রিজার্ভারে কিছু ছাড়বো না, পুরো হিটটাকে ওয়ার্কে কনভার্ট করবো, অর্থাৎ কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হবে, এটা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব না। ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে দ্যাট এ মেশিন অপারেটিং ইন এ সাইকেল ক্যানট প্রডিউস এনি পজিটিভ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ফ্রম হিট ট্রানজাকশন অ্যাট এ সিঙ্গেল টেম্পারেচার। অর্থাৎ লো টেম্পারেচার রিজার্ভারের এক্সিস্টেন্স নেই, সিঙ্কে আমি কোনো হিট ছাড়ছি না এবং হিটটাকে ওয়ার্কে কনভার্ট হয়ে গেল, এটা কিন্তু কোনো রকমভাবেই সম্ভব নয়। This is the spirit of second law of thermodynamics and forces us to think of heat transactions of a system at two different temperatures. আমরা বেশ মজা করে বলি যে তুমি যতটা খাচ্ছ পুরো খাবারটাই তোমার বেসিক্যালি ওয়ার্কে কনভার্টেড হয়ে যাবে, সেই মতো করে তুমি ওয়ার্ক করতে পারবে সেটা নয়, তোমাকে কিন্তু কিছুটা পটি করতেই হবে, অর্থাৎ দেয়ার মাস্ট বি এ সিঙ্ক যেখানে কিন্তু কিছুটা হিট তোমাকে ছাড়তেই হবে এবং ডিফারেন্স অ্যামাউন্টটাই কিন্তু ওয়ার্কে কনভার্টেড হবে। আচ্ছা এবারে আমি দুটো ইম্পর্টেন্ট প্যারাডক্সের কথা বলছি। আমরা যখন সাইক্লিক প্রসেস নিয়ে কথাবার্তা বলছি, সাইক্লিক প্রসেসকে আমি একটু আগে দেখালাম যে ডব্লিউ ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফার্স্ট ল থেকে এই যে অ্যালজেব্রিক ইকুয়েশন পাওয়া গেল, এই অ্যালজেব্রিক ইকুয়েশনটাকে যে লোকে এইরকম করে ভাবার চেষ্টা করে যেহেতু ডব্লিউ ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে, তার মানে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হয়ে যাচ্ছে, তার মানে সে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেটেড হয়ে যাচ্ছে।
সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বা কেলভিন স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ভায়োলেটেড হয়ে যাচ্ছে। তাহলে এই যে সাইক্লিক প্রসেসকে ডব্লিউ ইকুয়াল টু কিউ হয়ে গেল, তার মানে যে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক নয়, এটা ভালো করে বুঝতে হবে যে যদি কোনো একটা ইঞ্জিন সে হাই টেম্পারেচার বডিতে কিছুটা হিট নিচ্ছে, এবারে লো টেম্পারেচার বডিতে কিছুটা হিট ছাড়লো কি ছাড়লো না, দুটোই কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে অ্যালাউড। কিন্তু সেকেন্ড ল যেটা বলছে যে এই যে হাই টেম্পারেচার বডি থেকে যে হিটটাকে নিচ্ছে তার একটা ফ্র্যাকশন লো টেম্পারেচার বডিতে অ্যাকচুয়ালি ছাড়তে হবে। অর্থাৎ আমি এই যে ছবিটায়, এই ছবিতে এই কিউট অ্যামাউন্টে হিট নিচ্ছে, এবারে এইখানে কিছুটা হিট ছাড়লে ডিফারেন্স অ্যামাউন্ট ওয়ার্ক হবে, এখানে কিছুটা হিট না ছাড়লে ডব্লিউটা কাজ কিউটির সঙ্গে সমান হবে। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স দুটোই অ্যালাউড। সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স হচ্ছে জাস্ট যেটা বলবে যে হাই টেম্পারেচার বডিতে কিছুটা হিট নিয়ে লো টেম্পারেচার বডিতে কিছুটা ছাড়লে ডিফারেন্স অ্যামাউন্ট ওয়ার্ক হবে, সেটা অ্যালাউড। কিন্তু হাই টেম্পারেচার বডি থেকে হিট নিয়ে লো টেম্পারেচার বডি কিছুই ছাড়লাম না এবং ডব্লিউ ইকুয়াল টু কিউ2 হয়ে গেলে সেটা অ্যালাউড নয়। তার মানে এটা বুঝতে হবে যে এই যে সোকল প্যারাডক্সটা আছে সেটা যা শুধুমাত্র ফার্স্ট ল যদি কনসিডার করি, সেখান থেকে আমার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হচ্ছে, কিন্তু বাস্তবে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হচ্ছে না, যেটাই বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সিমিলার সিচুয়েশন হচ্ছে আমরা যখন একটা আইসোথার্মাল প্রসেস কনসিডার করি এবং আইডিয়াল গ্যাসকে ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে নিই, তার ক্ষেত্রে যেহেতু ডিউটা 0 হয়ে যায়, সেইখানে ডব্লিউ ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে। তো সেখান থেকেও মনে হতে পারে যে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হয়ে যাচ্ছে। সরি, আন্ডার আইডিয়াল গ্যাস আন্ডার, এটা আইসোথার্মাল কন্ডিশন হবে, সরি নট অ্যাডিয়াবেটিক কন্ডিশন। তাহলে আইডিয়াল গ্যাস আন্ডার আইসোথার্মাল কন্ডিশন কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হচ্ছে, সেটাও সত্যি না, ওই একই কারণ আর কি। তাহলে আমাকে যেটা দেখতে হবে যে যদি আইসোথার্মাল প্রসেস হয়, তার মানে একটা হিট রিজার্ভার শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হিট রিজার্ভার শুধুমাত্র থাকছে। আর একটা হিট রিজার্ভার থাকলে তাহলে কিন্তু সেইখান থেকে আমি কোনো নন জিরো অ্যামাউন্টের ওয়ার্ক পেতে পারি না। তাহলে এই যে ডব্লিউ ইকুয়াল টু কিউ, এই ইকুয়েশনটা সত্যি হবে একটা লিমিটিং কেসে, যখন কিউ ইকুয়াল টু 0 তখন ডব্লিউ ইকুয়াল টু 0 হবে। কিউ যদি নন জিরো হয়, আমি কিন্তু এই ইকুয়েশনটা তখন আর ভ্যালিড থাকবে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যেটা আমরা এই স্টেটমেন্টে এই যে স্টেটমেন্টটাকে বলেছিলাম যে একটা মাত্র সিঙ্গেল হিট রিজার্ভার নিয়ে সেইখান থেকে যে নন জিরো অ্যামাউন্টের ওয়ার্ক পাবো, সেটা কিন্তু কোনো রকমভাবেই পেতে পারি না। তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। আর এবার আমরা চলে আসছি হিট পাম্প নিয়ে। হিট পাম্প কি? হিট পাম্প is a mechanical device which operates in a cycle and it takes or extracts some heat from low temperature heat reservoir and transfer it into high temperature reservoir. অর্থাৎ কি হচ্ছে না, এই যে আমি একটা হিট পাম্প নিয়ে কথাবার্তা বলছি, এই হিট পাম্পটা কি করে না, এখানেও দুটো হিট রিজার্ভার থাকবে, একটা হাই টেম্পারেচার হিট রিজার্ভার বা এইচটিআর, একটা লো টেম্পারেচার হিট রিজার্ভার এলটিআর। লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে কিছুটা হিট নেবে, আমি কিছুটা ওয়ার্ক করব এবং এই যে দুটো যোগ করে যে পরিমাণ হিটটা হবে সেটা বেসিক্যালি হাই টেম্পারেচার রিজার্ভারে চলে যাবে। তার মানে ব্যাপারটাকে এইরকমভাবে ভাবা দরকার, সেটা হচ্ছে আমি কিছুটা ওয়ার্ক করলাম বলে লো টেম্পারেচার বডি থেকে একটা হিট হাই টেম্পারেচার বডিতে পৌঁছে গেল। আচ্ছা, এবারে আমি এই পার্টিকুলার কেসে ডব্লিউটাকে জাস্ট কিউ2 মাইনাস কিউ1 লিখেছি, যাতে করে এই দুটো যোগ করলে কিউ2 সঙ্গে সমান হয়। বা কেউ এইরকম করে ভাবতে পারতো যে এখান যদি ডব্লিউ অ্যামাউন্টের হিট দেওয়া হয় হিট পাম্পে, ডব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক যদি দেওয়া হয় হিট পাম্পে, যে কিউ1 অ্যামাউন্টের হিটকে লো টেম্পারেচার রিজার্ভার বা সিঙ্ক থেকে হচ্ছে এক্সট্রাক্ট করবে এবং হাই টেম্পারেচার রিজার্ভারে যে হিটটা গিয়ে পৌঁছাবে সেটা কি ডব্লিউ প্লাস কিউ1, সেটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে এই যে একটা হিট পাম্পের পারফরমেন্স, সেটা আমি বুঝতে চাইছি। আর একটা হিট পাম্প কত ভালো হিট পাম্প সেটা আমি বুঝবো কি করে? না, সাডেনলি আমাকে এখানে যে জিনিসটা খরচ করতে হচ্ছে বা ইনভেস্ট করতে, সেটা হচ্ছে ওয়ার্কটা। আর আমার যেটা লাভ সেটা হচ্ছে এই হিট পাম্পের ক্ষেত্রে আমি কোনটা নিয়ে ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড বেসিক্যালি হাই টেম্পারেচার বডিতে কতখানি হিট অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছালো। শীতপ্রধান দেশে ঘরের ভেতরটাকে গরম রাখতে হবে, বাইরে টেম্পারেচারটা কম, ঘরের ভেতরে টেম্পারেচারটা বেশি। অর্থাৎ হিট পাম্প ইউজ করে আমি যেটা করব যে এই বাইরে থেকে অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে হিট নিয়ে আমি ঘরের ভেতরটাকে গরম করার চেষ্টা করব। অর্থাৎ আমার প্রকৃতিটা বা অ্যাটমসফিয়ারটা বা সারাউন্ডিংটা কতটা ঠান্ডা হলো সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড। আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে আমার ঘরের ভেতরটা বা হাই টেম্পারেচার রিজার্ভারটা হচ্ছে কতখানি গরম এলো বা সেখানে কতটা হিট এলো। সেখানে পারফরমেন্স অফ হিট পাম্পকে আমি ডিফাইন করবো এইরকমভাবে, হিট রিলিজ টু হাই টেম্পারেচার রিজার্ভার ডিভাইডেড বাই নেটওয়ার্ক ডান ফর দ্য সাইকেল অর্থাৎ কিউ2 বাই ডব্লিউ অর্থাৎ কিউ2 বাই কিউ2 মাইনাস কিউ1। দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রায় একই রকমের সিচুয়েশন হচ্ছে রেফ্রিজারেটরের ক্ষেত্রে। রেফ্রিজারেটর একটা মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল অ্যান্ড ইট টেক সাম হিট ফ্রম লো টেম্পারেচার রিজার্ভার অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইন্টু হাই টেম্পারেচার রিজার্ভার, একদমই হিট পাম্পের মতো। এবং এক্ষেত্রেও এই একই রকমভাবে একটা রেফ্রিজারেটর আছে।
আমি সেখানে ডব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক করলাম, যাতে করে হচ্ছে Q1 অ্যামাউন্ট অফ হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে গেল, এবং সার্টেনলি Q2টা হয়ে যাবে ডব্লিউ প্লাস Q1, বা ইন আদার ওয়ে ডব্লিউ হয়ে যাবে হচ্ছে Q2 মাইনাস Q1। আর এবারে হিট পাম্পের সঙ্গে এর যেটা মেন ডিফারেন্স সেটা হচ্ছে এই যে যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে কিন্তু আমি হাই টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট পৌঁছালো সেটা নিয়ে ইন্টারেস্টেড নই। আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে কতখানি হিট অ্যাকচুয়ালি বেরিয়ে গেল। মানে আমরা যখন ফ্রিজ বা রেফ্রিজারেটর ইউজ করি, আমরা ফ্রিজের ভেতরটা কতখানি ঠান্ডা হলো, অর্থাৎ ফ্রিজের ভেতর থেকে কতখানি হিট এক্সট্রাক্টেড হয়ে গেল, এটা নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, এবং অ্যাটমসফিয়ারটা বা ঘরটা সেটা কতটা গরম হলো সেটা নিয়ে কিন্তু ইন্টারেস্টেড নয়। তাহলে হিট পাম্প এবং রেফ্রিজারেটর তাদের যে অপারেটিং মানে অপারেশনের মোড সবগুলি এক্স্যাক্টলি একই রকমের। তার ডিফারেন্সটা কি হচ্ছে না, হিট পাম্পের ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হচ্ছে হাই টেম্পারেচার বডিতে কতখানি হিট এলো, আর রেফ্রিজারেটর বা ফ্রিজের ক্ষেত্রে আমি ইন্টারেস্টেড হচ্ছে লো টেম্পারেচার বডি থেকে কতখানি হিট বেরিয়ে গেল। সেইখানে পারফরমেন্স অফ কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর সেটাকে ডিফাইন করছে এইরকমভাবে, হিট এক্সট্রাক্টেড ফ্রম লো টেম্পারেচার রিজার্ভার ডিভাইডেড বাই নেট ওয়ার্ক ডান অন দ্য সাইকেল, অর্থাৎ Q1 বাই ডব্লিউ, অর্থাৎ Q1 বাই Q2 মাইনাস Q1। আচ্ছা, তাহলে এই যে হিট পাম্প এবং রেফ্রিজারেটর বললাম, দুটোতেই অ্যাকচুয়ালি এটা করতে হচ্ছে যে আমি কিছু ওয়ার্ক করলে লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিট পৌঁছে যাচ্ছে। আচ্ছা, এরকম হলে তো ভীষণ সুন্দর হতো যে আমি কোনো ওয়ার্ক করলাম না, কিন্তু লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিটটা চলে গেল। মানুষ এরকম ডিভাইস বা ইঞ্জিন বা মেশিন, মানে হিট পাম্প বা রেফ্রিজারেটর বা মেশিন তৈরি করার চেষ্টা করেছে, যে ক্ষেত্রে আমি কোনো ওয়ার্ক দেব না, কিন্তু লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিটটা চলে যাবে। কিন্তু এরকম কোনো ডিভাইস তৈরি করা সম্ভব হয়নি। পিপল হ্যাভ ট্রাইড টু কনস্ট্রাক্ট সাচ এ ডিভাইস অ্যান্ড অল অফ দেম হ্যাভ ফেলড। সেখানে আলটিমেটলি আমরা যে কনক্লুশনে পৌঁছেছি সেটা হচ্ছে কি না, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন a cycle and which has its only effect to extract some heat from low temperature heat reservoir and transfer it into high temperature heat reservoir. No work is done on the মেশিন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো ওয়ার্ক না করে লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিট পৌঁছে দেওয়া সম্ভব হবে না। দিস ইজ দ্য ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট আমায় যেটা বলেছিল যে কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক ইজ ইম্পসিবল, it is impossible to construct a mechanical device which operates in a cycle and which has its only effect to take some heat from high temperature reservoir and transform this heat into work completely। সেটা সম্ভব না। সেটাই হচ্ছে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট। আর ক্লসিয়াস স্টেটমেন্ট যেটা বললো যে আমি যদি ওয়ার্ক কিছু না দিই তাহলে লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিটটাকে এমনি পৌঁছে দিতে পারবো না। এই যে দুটো স্টেটমেন্ট, এই দুটো স্টেটমেন্ট দুটো ডিফারেন্ট কনটেক্সটে জাস্ট তৈরি করা। একটা ইঞ্জিনের কনটেক্সটে তার এফিসিয়েন্সির লিমিট খুঁজতে গিয়ে, আর একটা হচ্ছে তো হিট পাম্প বা রেফ্রিজারেটরের কনটেক্সটে। এই যে অ্যাপারেন্টলি ডিফারেন্ট দুটো স্টেটমেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, কিন্তু আমরা দেখাতে পারি যে দুটো স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট দেখানো মানেটা কি না, ইকুইভ্যালেন্ট দেখানো মানে হচ্ছে যে যদি কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট সত্যি হয় তাহলে অটোমেটিক ক্লসিয়াস স্টেটমেন্ট সত্যি, ক্লসিয়াস স্টেটমেন্ট যদি সত্যি হয় কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অটোমেটিক্যালি সত্যি। আবার অন্যদিকে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফলস, আর ক্লসিয়াস স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফলস। তাহলে আমরা এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ কেলভিন প্লাঙ্ক এন্ড ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে আমি আবার রিপিট করছি যে সকল কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট এন্ড ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তার অ্যাপারেন্টলি কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, কিন্তু দুটো স্টেটমেন্ট তারা ইকুইভ্যালেন্ট, নট ইকুয়াল বাট ইকুইভ্যালেন্ট। তার জন্য আমাকে চারটে পয়েন্ট দেখাতে হতো। এই প্রথম দুটো পয়েন্ট সেটা অটোমেটিক্যালি যেহেতু ফলো করে সেখানে এই দুটো আমরা দেখাবো না, স্ট্যান্ডার্ড বই যেটা থাকে থার্ড এবং ফোর্থ এই দুটো জিনিস আমরা প্রুফ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমাকে এটা দেখাতে চাই যে সেটা হচ্ছে যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফলস হবে। আর কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট ফলস মানে আমি এমন একটা ইঞ্জিন দিয়ে স্টার্ট করছি যে ইঞ্জিনটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটাকে ফলস প্রতিপন্ন করে। স্টার্ট উইথ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেটস ইন এ সাইকেল and which has its only effect to take some heat from high temperature reservoir and transform it into work completely. No heat is released to low temperature reservoir. তার মানে বেসিক্যালি এই কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হচ্ছে যেটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টকে অ্যাকচুয়ালি ভায়োলেট করে। তাহলে এই হচ্ছে একটা ইঞ্জিন যে হাই টেম্পারেচার বডি থেকে কিউটি অ্যামাউন্টের হিট নিল, লো টেম্পারেচার বডিতে কোনো হিট ছাড়লো না এবং সেই হিটটা পুরোটাকে ওয়ার্কে কনভার্টেড হয়ে গেল। আচ্ছা, এবারে আমি এই যে প্রুফগুলো করবো, এরকম অনেক প্রুফ আছে যেখানে বেসিক্যালি আমরা কিরকম ভাবে করছি একটা করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আমি কি করলাম যে
এই দুটো যে হিট রিজার্ভার ছিল এর মধ্যেই আমি একটা হিট পাম্প কানেক্ট করলাম, যে হিট পাম্পটা একদম ঠিক ঠিক হিট পাম্প, যেটা লজ অফ থার্মোডাইনামিক্স ওবে করে, যেটা কি করছে না, ডব্লিউ যেখানে কিউটি অ্যামাউন্টের ওয়ার্ক আমি হিট পাম্পে করলাম, যাতে করে Q1 হিট লো টেম্পারেচার হিট রিজার্ভার থেকে হাই টেম্পারেচার হিট রিজার্ভারে পৌঁছে গেল, এবং সার্টেনলি এখানে হাই টেম্পারেচার রিজার্ভারে কতখানি পৌঁছাবে না এই দুটোর যোগফল, অর্থাৎ কিউ মানে ডব্লিউ প্লাস Q1 অর্থাৎ Q1 প্লাস Q2 অ্যামাউন্টের হিট বেসিক্যালি হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে গেছে। তাহলে আমি আবার রিপিট করছি যে আমি একটা ইঞ্জিন নিয়েছি এটা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করছে, যে বেসিক্যালি হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 হিট নিল, লো টেম্পারেচারে হিট রিজার্ভার কিছু ছাড়লো না, পুরোকেই ওয়ার্কে কনভার্ট করলো। তার সঙ্গে আমি একটা হিট পাম্প কানেক্ট করছি, যে হিট পাম্পটা বেসিক্যালি ডব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক দিচ্ছে। এই ডব্লিউটাকে আমি Q2 এর সঙ্গে সমান করলাম, উইদাউট লস অফ এনি জেনারেট, এটা আমি করতে পারি। তাতে আলটিমেটলি এটা দাঁড়ালো Q1 অ্যামাউন্ট অফ হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে বেরোলো, আর হাই টেম্পারেচার রিজার্ভারে Q2 প্লাস Q1 অ্যামাউন্ট অফ হিট পৌঁছে গেল। আচ্ছা, তাহলে এবারে এই যে ইঞ্জিন হিট পাম্প কাপলটা, ইঞ্জিন হিট পাম্প কাপেলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা আলটিমেটলি Q1 অ্যামাউন্ট অফ হিট লো টেম্পারেচার রিজার্ভার থেকে নিচ্ছে, অর্থাৎ আলটিমেটলি এই পুরো জিনিসটা একটা হিট পাম্পের মতো বিহেভ করছে, কারণ এখানে কোনো হিট ঢোকেনি, এখান থেকে Q1 হিট বেরিয়ে গেছে, অর্থাৎ লো টেম্পারেচার রিজার্ভার থেকে একটা হিট এক্সট্রাক্টেড হচ্ছে, বলে এটা একটা হিট পাম্প বা রেফ্রিজারেটর, নট অ্যান ইঞ্জিন। তাহলে এই যে ইঞ্জিন হিট পাম্প কাপল, সে লো টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট দিল না Q1 প্লাস 0, মানে বেসিক্যালি Q1। আচ্ছা, আমি ওয়ার্ক কতটা করলাম, আমি এখানে ওয়ার্ক দিচ্ছি হচ্ছে Q2, কিন্তু ওয়ার্ক পেয়ে গেছি Q2, তার মানে অ্যাকচুয়ালি যে ওয়ার্কটা আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে 0। আচ্ছা, হাই টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট পৌঁছালো না, এখানে পৌঁছাচ্ছে Q2 প্লাস Q1, কিন্তু এখানে বেরিয়ে গেছে Q2, যে ডিফারেন্স অ্যামাউন্ট হলো Q1, অর্থাৎ Q1 এখানে পৌঁছালো। তার মানে এই যে ইঞ্জিন হিট পাম্প, এই যে কাপলটা, যে আলটিমেটলি একটা সাইক্লিক প্রসেসে কাজ করছে, যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে Q1 অ্যামাউন্টে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে সে Q1 অ্যামাউন্টে হিট পৌঁছে দিলে, কিন্তু নেট ওয়ার্ক যেটা করতে হলো সেটা হচ্ছে 0। এটা পার্টিকুলারলি ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে গেল। ক্লসিয়াস স্টেটমেন্ট বলে যে আমি যদি কোনো ওয়ার্ক না করি লো টেম্পারেচার রিজার্ভার থেকে কোনো হিটকে হাই টেম্পারেচার রিজার্ভারে পৌঁছে দিতে পারবো না, কিন্তু ইঞ্জিন হিট পাম্প এই কাপেলটার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার হিট রিজার্ভারে সেটা পৌঁছে দেওয়া হলো, কোনো ওয়ার্ক করতে হলো না। ঠিক আছে, তার মানে এটা ক্লসিয়াস স্টেটমেন্টকে ভায়োলেট করে গেল। তাহলে ক্লসিয়াস স্টেটমেন্টটা কেন ভায়োলেটেড হলো, কারণ কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ভায়োলেটেড হচ্ছে সেইটা ধরে নিয়ে স্টার্ট করেছি বলে, তার মানে এটা বোঝা গেল যে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফলস। তাহলে মুখে যে কথাটা বললাম সেটা বেসিক্যালি লেখা আছে, সেটা দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা আসছে সেটা হচ্ছে, যদি ক্লসিয়াস স্টেটমেন্ট ফলস হয় তাহলে কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টটা ফলস হবে। তাহলে এক্ষেত্রে আমি এমন একটা ডিভাইস দিয়ে শুরু করছি, যেখানে বেসিক্যালি এমন একটা হিট পাম্প দিয়ে স্টার্ট করছি, যেটা ক্লসিয়াস স্টেটমেন্টকে ভায়োলেট করছে। মানে আমি একটা হিট পাম্প কনসিডার করছি, যে বেসিক্যালি লো টেম্পারেচার রিজার্ভার থেকে হিট নিয়ে হাই টেম্পারেচার রিজার্ভারে সেই হিটটা পৌঁছে দিলে কোনো ওয়ার্ক করলাম না। এটা স্টার্ট উইথ এ মেকানিক্যাল ডিভাইস হুইচ অপারেশন এ সাইকেল অ্যান্ড হুইচ হ্যাড ইটস অনলি এফেক্ট টু টেক সাম হিট ফ্রম লো টেম্পারেচার হিট রিজার্ভার অ্যান্ড ট্রান্সফার দিস হিট ইন্টু হাই টেম্পারেচার হিট রিজার্ভার, নো ওয়ার্ক ইজ ডান অন দ্য মেশিন। তাহলে এই হচ্ছে সেই হিট পাম্পটা যেটা ক্লসিয়াস স্টেটমেন্টকে ভায়োলেট করছে। আচ্ছা, এবারে এই দুটো হিট রিজার্ভারের মধ্যে আমি একটা ইঞ্জিন কানেক্ট করছি, যে ইঞ্জিনটা হাই টেম্পারেচার রিজার্ভার থেকে Q2 অ্যামাউন্টে হিট নিল, লো টেম্পারেচার রিজার্ভারে Q1 হিট ছেড়ে দিল, এবং যে রেস্ট অ্যামাউন্ট যেটা ওয়ার্ক সেটা W প্রাইম, সেটা বেসিক্যালি Q2 মাইনাস Q1। তার মানে এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, এই পার্টিকুলার কেসে ইঞ্জিনটা কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ওবে করছে, বা কেলভিন প্লাঙ্ক স্টেটমেন্টকে কিন্তু ওবে করছে। ঠিক আছে, তাহলে আমার হিট পাম্পে গন্ডগোল, কিন্তু এই ইঞ্জিনটা কোনো গন্ডগোল নেই। সেখানে এই কাপলটা, ইঞ্জিন হিট পাম্প কাপেলে যদি কোনো গন্ডগোল থাকে, তাহলে সেই এই ইঞ্জিনের জন্য সেটা আসবে না, সেটা আসবে কিন্তু বেসিক্যালি হিট পাম্পের জন্য। আগের ক্ষেত্রে যেমন আমি দেখেছিলাম হিট পাম্পটা ঠিক ছিল, ইঞ্জিনটা গন্ডগোল ছিল বলে ইঞ্জিন হিট পাম্প এই কাপেলে যে গন্ডগোলটা আসছে সেটা বেসিক্যালি কিন্তু ইঞ্জিনের জায়গা থেকে। এখানে ঠিক একই রকমের সিচুয়েশন। এবারে এই ইঞ্জিন হিট পাম্প এই কাপেলটাকে নিয়ে কথাবার্তা বলছে। আর এই কাপেলটার ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে এই লো টেম্পারেচার রিজার্ভারে যতখানি হিট ঢুকেছে ততখানি বেরিয়ে গেছে, বা লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট অ্যাকচুয়ালি বেরোলো না, লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট অ্যাকচুয়ালি গেল না। আর আমি এখানে কোনো ওয়ার্ক ইনভেস্ট করছি না, এখানে কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছি। তার মানে এই কাপলটা সেটা একটা ইঞ্জিনের মতো বিহেভ করছে, সেটা প্রথমে বুঝে নিতে হচ্ছে যে সিঙ্কে কোনো হিটের চেঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে না, কিন্তু আমাকে কিছু অ্যামাউন্টের ওয়ার্ক দিতে হয়েছে। এটা তাহলে কি হচ্ছে আলটিমেটলি, তাহলে এই যে কাপেলড ইঞ্জিনটা, ইঞ্জিন হিট পাম্প কাপেলটা,
সে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে কতখানি হিট নিচ্ছে সেটা হচ্ছে Q2 মাইনাস Q1, কারণ এখান থেকে বেরোচ্ছে Q2 ঢুকে গেল Q1, অর্থাৎ ডিফারেন্স যেটা Q2 মাইনাস Q1 অ্যামাউন্ট অফ হিট হাই টেম্পারেচার রিজার্ভার থেকে নেওয়া হলো। ওয়ার্ক কতটা হলো না W প্রাইম মাইনাস W অর্থাৎ Q2 মাইনাস Q1 অ্যামাউন্টে ওয়ার্ক হলো। লো টেম্পারেচার রিজার্ভারে কতখানি হিট ঢুকলো সেটা হচ্ছে Q1 মাইনাস Q1 বেসিক্যালি 0। তার মানে আমি একটা মেকানিক্যাল ডিভাইস তৈরি করে ফেলেছি হুইচ অপারেশনের সাইকেল যেটা করছে কি না হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যতটা হিট নিচ্ছে ততটাই ওয়ার্ক করে ফেলছে, লো টেম্পারেচার রিজার্ভারে কোনো হিট ছাড়ছে না। দিস অ্যাকচুয়ালি ভায়োলেটস দ্য ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল দিস ভায়োলেটস দ্য কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে কি দাঁড়ালো, আমি শুরু করেছিলাম একটা হিট পাম্প দিয়ে যেটা ক্লসিয়াস স্টেটমেন্টকে ভায়োলেট করে, এবং ইঞ্জিন হিট পাম্পের যে কাপলটা সে বেসিক্যালি কিন্তু কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্টকে ভায়োলেট করে ফেললো। তার মানে পরিষ্কার বোঝা গেল যে আমি আগের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে যদি কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট ফলস হয় তাহলে ক্লসিয়াস স্টেটমেন্ট ফলস। নেক্সট ক্ষেত্রে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট ফলস হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ 3 নম্বর 4 নম্বর এই দুটো পয়েন্ট আমরা এক্সপ্লেন করে ফেলতে পারলাম। 1 নম্বর 2 নম্বর পয়েন্ট একই রকমভাবে দেখাতে পারা যেতে পারে। তাই এখান থেকে আমি বুঝে নিতে পারলাম যে এই যে দুটো স্টেটমেন্ট, দুটো ইম্পর্টেন্ট স্টেটমেন্ট কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স তারা কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা এবার কনক্লুশনে চলে আসছি, আমরা একদম শেষের দিকে। আমরা প্রথম স্লাইডে আমরা আলোচনা করেছি লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনেক কিছু বলতে পারে, কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম নিয়ে কোনো কথা বলতে পারে না। আমরা স্পন্টিনিয়াস প্রসেস তার বেশ কিছু এক্সাম্পল, তার ডেফিনেশন দেখলাম, তার যে ইম্পর্টেন্ট 3টে ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখেছিলাম। স্পন্টিনিয়াস প্রসেসগুলো ইরিভার্সিবল ইন নেচার, স্পন্টিনিয়াস প্রসেসগুলো একটা পার্টিকুলার ডিরেকশনে ঘটবে, রিভার্স ডিরেকশনে সে এমনি ঘটবে না, আর সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলে যে কোনো স্পন্টিনিয়াস প্রসেসটি ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। নেক্সট আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়াটা কি। সেখান থেকে আলটিমেটলি আমরা যে জায়গায় পৌঁছে গেলাম সেটা হচ্ছে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে র্যান্ডামনেস বা chaosনেস যদি অফ দ্য ইউনিভার্স যদি বাড়ে, অর্থাৎ ইন আদার ওয়ে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স যদি বাড়ে, তাহলে প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস, আর ইকুইলিব্রিয়াম যখন অ্যাটেন্ড করবে সেই এন্ট্রপিটা বেড়ে তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে। ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দেন 0 হবে ফর দ্য স্পন্টিনিউয়াস প্রসেস, আর ডেল্টা এস ইউনিভার্স ইকুয়াল টু 0 হবে তখন ইকুইলিব্রিয়ামটা পৌঁছে যাবে। তারপর আমরা ইঞ্জিন এবং তার এফিসিয়েন্সি নিয়ে কথাবার্তা বলেছিলাম। তারপরে হিট পাম্প, রেফ্রিজারেটর এবং তার সঙ্গে তার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স নিয়ে কথাবার্তা বলেছিলাম। ইঞ্জিনের এফিসিয়েন্সি যে লিমিট সেখান থেকে কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, যেটা বলা হয়েছিল এফিসিয়েন্সি অফ অ্যান ইঞ্জিন কখনো 1 হতে পারে না, অর্থাৎ কমপ্লিট কনভার্সন অফ হিট ইনটু ওয়ার্ক হতে পারে না। আর ক্লসিয়াস স্টেটমেন্ট আমরা আলোচনা করেছিলাম হিট পাম্প বা রেফ্রিজারেটরের কনটেক্সটে, যেটা বলা হয়েছিল যে লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে হিট পৌঁছে দেবো, কোনো ওয়ার্ক দেবো না, এটা কখনো হতে পারে না। আর ফাইনালি আমরা কেলভিন-প্লাঙ্ক স্টেটমেন্ট এবং ক্লসিয়াস স্টেটমেন্টের ইকুইভ্যালেন্সটাকে দেখে নিলাম আর কি। তাহলে এটা এই যে আজকে লেকচারটা হলো, এগুলো এটা কনসেপচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। ছাত্রদেরকে অনুরোধ করবো এটা বারবার দেখে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের এই সেকেন্ড ইয়ারের ফাউন্ডেশন 3-4টে ক্লাস জুড়ে হবে। আজকে বেসিক্যালি ফার্স্ট ক্লাস হলো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে কার্নোর ইঞ্জিন, একটা ইঞ্জিন স্পেসিফিক ইঞ্জিন নিয়ে কথাবার্তা বলবো, যেটা বেসিক্যালি কার্নো ইঞ্জিন। সেটাতে কার্নোস থিওরেম বলবো, এবং কার্নোস থিওরেম কীরকমভাবে আলটিমেটলি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে দিচ্ছে, যেটা বেসিক্যালি মোস্ট প্রিমিটিভ স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেটাই আসবো। তো আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।